সাম্প্রতিক সময়ে পরপর দুদিনে জেলের ভেতরে দুজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। তাদের একজন মারা গেছেন ১৭ই নভেম্বর পটুয়াখালীর কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতা জাফর হাওলাদার। ১৮ই নভেম্বর মারা গেছেন কাশিমপুরের বিশেষ নিরাপদ কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন। কাস্টোডিয়াল ডেথ, আওয়ামী লীগ নেতাদের কাস্টোডিয়াল ডেথ এখনকার বাংলাদেশের জন্য খুব নতুন কোনো খবর না। আমরা প্রায়ই খবর পাই হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা অন্য কোনোভাবে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতারা মারা যাচ্ছেন এবং পরিবারেরা দাবি করছেন যে এগুলো সাধারণ মৃত্যু নয়, এগুলো হত্যা। তো কাস্টোডিয়াল ডেথ নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আপনাদের সাথে। আপনাদের সাথে আজকে আমি কথা বলতে এসেছি মুরাদ হোসেনকে নিয়ে। মুরাদ হোসেন ১৯৭১ সালের একজন বীর মুক্তিযোদ্ধা। তার সাথে কথা বলেছিলেন মুক্তিযুদ্ধ গবেষক সালেক খোকন। সালেক খোকনের কথা থেকেই আপনাদের জন্য আমি মুরাদ হোসেন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। ৭১-এর ১৪ই এপ্রিল পাকিস্তানি সেনাদের সহযোগিতায় বিহারিরা হত্যা করে মুরাদ হোসেনের মা সুফিয়া খাতুনকে। সুফিয়া খাতুন কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরেছিলেন। এই অবস্থাতেই বিহারিরা তাকে হত্যা করে। কোরআন শরীফ মাটিতে পড়ে রক্তে ভিজে যায়। পরে তার লাশ পাকিস্তানি আর্মিরা ট্রাকে তুলে নিয়ে যায়। রক্তমাখা কোরআন শরীফটি ছিল মুরাদ হোসেনের মায়ের একমাত্র স্মৃতি। মুরাদ হোসেন কষ্ট নিয়ে বলেছিলেন, দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমরা তো মাকে ফিরে পাইনি, তার লাশও পাইনি, ফলে তার কবরও নেই। তিনি আরো বলেছিলেন, সৈয়দপুরে বিহারীদের সাথে ঝগড়া তর্কাতর্কির এক পর্যায়ে তর্কের বিষয় ছিল বঙ্গবন্ধুকে বিহারীরা গুন্ডা বলেছিল। সেই তর্ক বিতর্কের এক পর্যায়ে বিহারীরা মুরাদ হোসেনকে আক্রমণ করে তার নাক ফাটিয়ে দেয়। তার নাক মৃত্যুর আগ পর্যন্ত ভাঙা ছিল। বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনকে ২৩শে এপ্রিল তার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং জেলখানায় তিনি মারা যান ১৮ই নভেম্বর। বিষয়টা হচ্ছে, মুরাদ হোসেনের মৃত্যুর কথা পত্রিকাতে এসেছে, কিন্তু আমি ২-৩টা জাতীয় পত্রিকা ওইদিন দেখেছি, তার পরের দিন দেখেছি, কোনো পত্রিকাতেই তার মুক্তিযোদ্ধা পরিচয়টি তুলে ধরা হয়নি। এবং তার বয়স যেখানে ছিল ৭৩ বছর, সেখানে পত্রিকাতে তার বয়স বলা হয়েছে ৬৫ বছর, যাতে হিসেব করে দেখানো যায় মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১১। মৃত্যুর পরে জাতি তাকে চিনতে ভুল করেনি। জাতি তাকে গার্ড অফ অনার দিয়েছে তার শেষ বিদায়ের সময়। তারপরেও পত্রিকার পাতায় মুরাদ হোসেন মুক্তিযোদ্ধা খেতাবটুকু পাননি, মুক্তিযোদ্ধার নামটা পাননি। আমি প্রথম আলো সহ আরো জাতীয় দৈনিকের কাছে জানতে চাই, তারা মুরাদ হোসেনের মুক্তিযোদ্ধা পরিচয়টা দিতে এত লজ্জিত কেন? এত কুণ্ঠিত কেন? কারণ কি তাই? এই সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে দিতে উঠে পড়ে লেগেছে, জামাত শিবিরের মিত্র হয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো, সবগুলো নয়, প্রথম আলো, ডেইলি স্টারের মতো জাতীয় দৈনিকগুলো যারা এতদিন ধরে জামাত শিবিরের মনোরঞ্জনের জন্য, জামাত শিবিরের প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছে, তারা কি এখন মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বলতে লজ্জা পায়, ভয় পায়? নাকি তারা মনে করে মুক্তিযোদ্ধা বললে জামাত শিবিরের সাথে তাদের মিত্রতায় কোনো রকম ছেদ পড়বে? এই যে মুরাদ হোসেনের মৃত্যু, জেলখানায় এবং বিশেষ নিরাপত্তা জেলখানায় মুক্তিযোদ্ধা মুরাদ হোসেনের মৃত্যু, এই মৃত্যুটা আসলে আমাদেরকে কি দেখায়? দেখায় বাংলাদেশে ১৯৭১-এ কে রিসেট বাটন দিয়ে মোহাম্মদ ইউনূস যেভাবে রিসেট করে দিতে চান, মুছে দিতে চান, এই জিনিসটা আজকে কেমন প্রলয়ঙ্করভাবে সত্য। আমরা দেখেছি গত ১৫ মাসে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলানো হয়েছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা বদলানো হয়েছে। জয় বাংলা সহ বিভিন্ন জাতীয় স্লোগানকে নিষিদ্ধ করা হয়েছে। জয় বাংলা লেখার অপরাধে মারা গেছে ২ জন তরুণ। বাংলাদেশে যেসব জাতীয় দিবস আছে, সে জাতীয় দিবসগুলো রাষ্ট্রীয়ভাবে পালন করা প্রায় রীতিমতো বন্ধ। যতটুকু পালন না করলেই নয়, তারা ঠিক ততটুকুই পালন করেন। আমরা এও দেখতে পেরেছি, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর সাহেব, তিনি গত বছরের মতো এবারও বলেছেন বিজয় দিবসে ১৬ই ডিসেম্বরে সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না।
কেন হবে না আমরা জানি না। তিনি কিন্তু বলছেন যে বিজয় দিবস নিয়ে কোনো নাশকতামূলক তৎপরতার খবর তারা জানেন না। বিজয় দিবস নাকি নিরাপদেই উদযাপিত হবে। কিন্তু তারপরেও আমাদের যে এটা একটা জাতীয়ভাবে উদযাপনের রেওয়াজ ছিল যে প্রতি বছর সেনাবাহিনী কুচকাওয়াজ করবে এবং প্রতিটা জেলার স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যাবে, তারা বিভিন্ন রকমের ডিসপ্লে করে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিভিন্ন ঘটনা তুলে ধরবে। এই ঘটনাগুলো গত বছরও হয়নি, এবারও হবে না। কি কারণ? আমরা কি কখনো এই যে মোহাম্মদ ইউনূসের সরকার, তাদেরকে জিজ্ঞেস করতে পারবো মুক্তিযুদ্ধের ওপর তাদের কেন এত রাগ? কেন এত রাগ? সেটা কিন্তু আমরা জুলাই ২০২৪ থেকেই জানি। জুলাই ২০২৪ এর তথাকথিত জুলাই আন্দোলন, যেটা আসলে একটা জুলাই ষড়যন্ত্র, সেটা শুরুই হয়েছিল "তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি" স্লোগানটাকে প্রতিস্থাপিত করে নতুন স্লোগান তৈরি করে দিয়ে "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার" এই স্লোগানটা তারা সেই বছর দিয়েও ক্ষান্ত হয়নি। এই বছরেও তারা সেই স্লোগানের ১ বছর পূর্তি উদযাপন করেছে "তোমার বাবা, আমার বাবা, রাজাকার, রাজাকার" বলে। তার মানে হলো এই যে জুলাইয়ের কোটা আন্দোলনে যারা জড়িত ছিল তারা আসলে এখনকার রাজাকারী। এবং আমরা পরে দেখেছি জামাত শিবির কি করে বারবার তাদের নেতা-নেত্রীরাই বারবার তারা বলেছেন কি করে তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তারা গর্ব করে বলেছেন যে ২৪ কে দিয়ে তারা তো মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে স্বাধীন বাংলাদেশ ২, বাংলাদেশের স্বাধীনতা ২ উদযাপন করছেন। এরকম সময়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আহত হবেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হবে, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গ্রেফতার হবেন এবং জেলে নিহত হবেন, এটাই তো বাংলাদেশের ভবিষ্যৎ। এবং আমরা খুব কষ্ট নিয়ে দেখি যে তারা যখন মারা যান তাদের নাম পত্রিকাতে মুক্তিযোদ্ধা বলে আসতেও বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমগুলো দ্বিধাবোধ করেন। প্রিয় দর্শক, এই কদিন আগে সম্ভবত কালকে বা পরশু আমি কুমিল্লার আরেকটি ভিডিও দেখলাম। সেই ভিডিওতে দেখলাম একটা স্কুলের ইউনিফর্ম পরা একটা ছোট একটা ছেলেকে পুলিশ জিজ্ঞেস করছে এবং পুলিশ যখন ছেলেটাকে জিজ্ঞেস করছে, "তোমার বাবার নাম কি?" ছেলেটা হতচকিত হয়ে বলছে, "আমার বাবা একজন মুক্তিযোদ্ধা।" পুলিশ সাথে, সাথে সেই ছেলেটিকে একটা থাপ্পড় দেন। থাপ্পড় দিয়ে বলেন, "তোর বাবা মুক্তিযোদ্ধা?" আবার থাপ্পড় দিয়ে বলেন, "তোর বাবা মুক্তিযোদ্ধা?" মানে হলো বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধার সন্তান হওয়াটাও অপরাধ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান। বাংলাদেশে প্রতিটা বর্গ কিলোমিটারে মুক্তিযোদ্ধাদের রক্তের ফোঁটা লেখা আছে। আমাদের শরীরে আছে মুক্তিযোদ্ধাদের রক্ত, আমরা বহন করে নেই বীরাঙ্গনাদের, ধর্ষিত বীরাঙ্গনাদের দীর্ঘশ্বাস। আমরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের অপমান এভাবে মেনে নিব? আমরা কি ৩২ নাম্বারকে তারা পুড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে, আমরা কি তাদেরকে এতটা সাহস দিব যে তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুড়িয়ে দিতে, গুঁড়িয়ে দিতে পারে? না প্রিয় দর্শক, আমি জানি, আপনারা জানেন আমরা সেটা হতে দেব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর যতবার আঘাত এসেছে, ততবার আমরা বাঙালিরা সেই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো কোনো প্রাক্তন সেনা কর্মকর্তা নন। নতুন পুলিশ ইউনিফর্ম পরে পুলিশ হত্যার দায় থেকে নিজেদেরকে মুক্ত করে নেয়া সেই পুলিশের সদস্য নন। আমাদের মতো যারা সাধারণ মানুষ, সাধারণ পুলিশ যারা ১৯৭১ এ ইপিআই থেকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা করেছিলেন। আমাদের মতো সাধারণ মানুষ যারা একদম কিচ্ছু না জেনে শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের মতো সাধারণ মানুষ যারা ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে আমরা জনতার আদালতে গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম।
যারা ২০১৩ শাহবাগ আন্দোলনে দাঁড়িয়েছিলাম, আমরা এই প্রতিটা মানুষ যতদিন বেঁচে থাকবো, ততদিন ইউনূস সরকারের মতো শত, শত সরকার, ততদিন জামাত শিবিরের মতো, হেফাজতে ইসলামের মতো এই ২০২৪ এর এই আ জুলাই সন্ত্রাসী কুলাঙ্গার সহ যতজনই আসুক না কেন, আমাদের মুক্তিযুদ্ধ সবসময় আমাদের থাকবে। আমরা মুক্তিযুদ্ধের নামে শপথ নিলাম, আমরা মুক্তিযোদ্ধাদের নামে শপথ নিলাম, আমরা বীরাঙ্গনাদের নামে আমাদের যেই মানুষগুলো উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, সেই সবকিছুর নামে আমরা শপথ নিলাম। আমাদের হৃদয় থেকে, বাংলাদেশ থেকে কোন রকমের কোন প্রচার মাধ্যম, কোন রকমের কোন সরকার মুক্তিযুদ্ধকে মুছে দিতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।